কথা বলবো। এখানে আজকের সবার সভাপতি সহ যে সকল সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, যারা সহযোগিতা করেছিলেন, এবং বিশেষ করে আমাদের শিক্ষক সমাজের একজন প্রতিনিধিও আমাদের মাঝে আছেন, আমাদের আপা। ফলে আমার সংগঠনের পক্ষ থেকে নিশ্চয়ই ওনাদেরকেও সর্বোচ্চ সম্মানের সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বিষয়ের জন্য এই কথাটি বলছি যে ৭২ দিনের লড়াই যাদেরকে করতে হলো, তারা কিন্তু বাংলাদেশের যে পরিসংখ্যান প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স, এই প্রতিষ্ঠানের পরিসংখ্যানের রিপোর্ট যদি আমরা দেখি, ২০১৭ সালে বলেছিলেন যে বাংলাদেশের মোট যে কর্মসংস্থান, সেই কর্মক্ষেত্রে নারীর ভূমিকা হচ্ছে ৩৬.৩%। এই ১৭ সালে কিন্তু তথ্য প্রকল্পটি প্রথম যাত্রা শুরু করেছিল। আমরা বিবিএস এর যে আদমশুমারি বা জনশুমারি দেখি, সে অনুসারে জানি যে এই মুহূর্তে মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ৫০% বেশি আমার নারী। যদি বাংলাদেশ রাষ্ট্রকে একটি বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তর করতে হয়, বাংলাদেশের রাষ্ট্রের যে অর্থনীতি, তার বিকাশকে যদি একটি অন্তর্ভুক্তিমূলক ভারসাম্যপূর্ণ বিকাশ যদি নিশ্চিত করতে হয়, তাহলে বহু আগেই আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম যেটা বলে গেছেন, এই যাহা কিছু সম্পদ তার সৃষ্টির জন্য নারী এবং পুরুষের যে অবদান, সেটাকে স্বীকার করতে হবে এবং নারীর ক্ষমতায়ন করতে হবে। তো আমরা এই জায়গাতে দেখেছি যে তথ্য আপারা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির সেই মৌলিক কাজটি করেছিলেন। কারণ ২০২২ সালে যখন এই বিবিএসই আবার পরিসংখ্যান করলেন, তারা বলছেন যে কর্মক্ষেত্রে নারীর যে ভূমিকা, সেটি ৪২.৬% উন্নীত হয়েছে। তাহলে ১৭ সাল থেকে ২২ সাল পর্যন্ত ৫ বছরে প্রাথমিক যে কাজ, সেই কাজে এই তথ্য প্রকল্পই যে এইটার ভিত্তি, তার পিছনে আরো প্রমাণ হচ্ছে। বিদেশ বলছে যে এই যে উত্থান হয়েছে, তার পিছনে গ্রামীণ নারীর অংশগ্রহণ বেশি। তাহলে শুধুমাত্র মূল্যায়ন নয়, রাষ্ট্রের একমাত্র শিক্ষিত যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি স্বীকার করে নিয়েছে। তারপরে কিন্তু ওনাদের কাজের মূল্যায়ন এই মন্ত্রণালয়কে নতুন করে বোঝানোর দায়িত্ব ওনাদের ছিল না। প্রকৃতপক্ষে না বোঝার জন্য নয়, প্রকৃতপক্ষে যে দুর্বৃত্তায়িত দুর্নীতি, সেই সিন্ডিকেটের কারণেই মূলত আপনাদেরকে অধিকার বঞ্চিত করার চেষ্টা করছিল। আমরা দেখেছি পূর্ব সরকারের সময় বা তারও পূর্বে যে এই আমলাতন্ত্রের মধ্যে যে দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে শিকড় তৈরি হয়েছে, সেটির যে বিকাশ, সেটি কিন্তু এই রাষ্ট্রীয় সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়নি। আমরা দেখেছি আমাদের যে সরকারি কর্মচারী বিধিমালা বা আমাদের যে শ্রম আইন, জাতীয় পর্যায়ের শ্রম আইন, এর কোনোটিতেই আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ, এই প্রক্রিয়াটি অনুমোদিত নয়। আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি যেহেতু আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে যুক্ত, তাহলে আন্তর্জাতিক যে শ্রম কনভেনশন আছে, সেই শ্রম কনভেনশনগুলো অনুসরণ করতেও এক ধরনের বাধ্যবাধকতা আমাদের আছে। তাহলে সেই আইএলওর যে কনভেনশন,